আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে। আমরা আমাদের আলোচনায় অ্যাসেসমেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। বিগত ক্লাসে চ্যাপ্টার 9 এ অ্যাসেসমেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা সেকশন 81, 82 এবং 82A এবং 82BB এই 4 টা সেকশন নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। আজকে আমরা পরবর্তী আলোচনাগুলো কন্টিনিউ করব। এখানে সেকশন 82C আছে মিনিমাম ট্যাক্স, সেকশন 82D আছে স্পট অ্যাসেসমেন্ট, সেকশন 83 আছে অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং। আমরা আজকে সেকশন 83 থেকে আলোচনা কন্টিনিউ করব। এখানে সেকশন 82BB তে আমরা দেখেছি যে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে রিটার্ন সাবমিশন হয় এবং ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে আমরা রিটার্ন সাবমিট না করলে যেটা আমরা আগে পড়েছিলাম পার্সোনাল ট্যাক্সেশন সেকশনে, সেটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করা হয় এবং সেকশন 82BB তে যখন আমরা রিটার্ন সাবমিট করি, রিটার্ন সাবমিট করার পরে যদি কোনো কারণে এই রিটার্নটি অডিটের জন্য নির্বাচিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছি যে বলা আছে এখানে সাবসেকশন 10 এ দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল proceed to make assessment under section 83 or section 84। তো এই সেকশন 83 এবং অথবা 84 এর অ্যাসেসমেন্টটা কমপ্লিট করবেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। তো এই সেকশন 83 টার আলোচনা আজকে আমরা করব। তাহলে সেকশন 83 তে অ্যাসেসমেন্ট কখন হচ্ছে? প্রথমত আমরা যদি সেকশন 82BB তে রিটার্ন সাবমিট করি এবং এটা অডিটের জন্য নির্বাচিত হয়, তাহলে সেকশন 83 অথবা 84 এ রিটার্নটি অ্যাসেসমেন্ট প্রসেস কমপ্লিট হবে। আর যদি দেখা যায় যে আমরা রিটার্ন সাবমিট করেছি সেকশন 82BB তে না, সাধারণ পদ্ধতি, তাহলেও সেক্ষেত্রেও সেকশন 83 অথবা সেকশন 84 এ রিটার্নটি অ্যাসেসমেন্ট করা হবে। আমরা তাহলে সেকশন 83 তে আসি। সেকশন 83 তে বলা আছে অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং। Subsection 1, where a return or revised return has been filed under chapter 8, chapter 8 এর অধীনে যদি কোনো রিটার্ন কিংবা রিভাইজ রিটার্ন ফাইল করা হয় and the deputy commissioner of taxes is not satisfied without requiring the presence of the person who filed the return or the production of evidence that the return is correct and complete। যদি রিটার্নটা সাবমিট করা হয় চ্যাপ্টার 8 এর অধীনে এবং ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস যদি স্যাটিসফাইড না হন যে যিনি রিটার্ন ফাইল করেছেন ওনার উপস্থিতি ছাড়া এখানে যে এভিডেন্স গুলা উনি দিয়েছেন রিটার্নের সাথে এগুলা কারেক্ট এবং কমপ্লিট বলে উনি যদি মনে না করেন, তাহলে he shall serve on such person a notice requiring him on a date to be there in specified to appear before the deputy commissioner of taxes or to produce or cause to be produced before him or at his office any evidence in support of the return। তাহলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস একটা নোটিশ সার্ভ করবেন ওই ব্যক্তিকে requiring him on a date to be there in স্পেসিফাইড, একটা ডেট বলা থাকবে ওই তারিখে উনি উপস্থিত হবেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর সম্মুখে, অথবা প্রডিউস করবেন কিংবা কজ টু প্রডিউসড বিফোর হিম or at his office any evidence, কোনো এভিডেন্স সহ in support of রিটার্ন যেগুলা চেয়েছেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কিংবা এডিশনাল কোনো এভিডেন্স যদি থেকে থাকে তাহলে। সাবসেকশন 2 তে বলা আছে the deputy commissioner of taxes shall after hearing the person appearing or considering the evidence produced in pursuance of the notice under under subsection 1 and also considering such other evidence if any as he may require on
specified points by an order in writing assessed within 30 days. Within 30 days after the completion of the hearing or consideration, as the case may be, the total income of the SSC and determine the sum payable by him on the basis of such assessment and communicate the order to the SSC within 30 days next following. তার মানে সাবসেকশন 1 এর অধীনে নোটিশ করার পরে হিয়ারিং দিলে কিংবা ডকুমেন্ট গুলা প্রডিউস করলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ওই তারিখের 30 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে এবং টোটাল ইনকাম এবং টোটাল ট্যাক্স পেয়েবল কি হবে সেটা নির্ধারণ করে উনি আরো পরবর্তী 30 দিনের মধ্যে করদাতাকে জানাতে হবে। এই হচ্ছে অ্যাসেসমেন্ট আফটার হিয়ারিং। কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায় সেকশন 83 তে? ভাই এটা তো দুটো ক্ষেত্রেই হইতে পারে তাই না ভাই? সার্বজনীন পদ্ধতিতে ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট হতে পারে বা 82 এর আন্ডারেও হতে পারে তাই না? হ্যাঁ, রিভাইজ রিটার্ন না 82 বিবি রিভাইজ রিটার্ন 82 বিবি তে যদি ফাইল করেন আন্ডার সাবসেকশন 5 তাহলে তো এটা ওই সেকশনেই অ্যাসেসমেন্ট শেষ হয়ে যাবে। আমরা যে 5 এ বলা আছে যেটা 82 বিবি 5 এ বলা আছে যে অ্যামেন্ডেড রিটার্ন যদি দেয়া হয় তাহলে এখানে ক্লিয়ারলি বলা আছে যে এটা অ্যামেন্ডেড রিটার্নটা অ্যাকসেপ্ট করে নিলে শেষ হয়ে যাবে ওই জায়গাতেই, তাহলে এটা 82 বিবি তে হয়ে যাবে। কিন্তু 7 এ যদি এটা রিওপেন হয়, রিওপেন না অডিটের জন্য নির্বাচিত হয় এবং এরপরে যে রিভাইজ রিটার্ন দেয়া হবে এটা যদি অ্যাকসেপ্ট না করেন ডিসিটি তাহলে এখানে সেকশন 83 তে অ্যাসেসমেন্টের প্রক্রিয়া শুরু হবে। মানে একটা রিভাইজ রিটার্ন আছে যেটা সেকশন 82 বিবি তে দেওয়ার সুযোগ আছে, যেটা আগের সেকশন 82 বিবি তে ছিল না। এটা আমরা পুনঃপ্রতিস্থাপিত যেটা পড়ছি এটাতে আছে। এর আগেও একটা 82 বিবি ছিল আমাদের আইনে, এটাতে ওই ওই সুযোগটা ছিল না, রিভাইজ দেওয়ার সুযোগ, কিন্তু এটাতে আছে। সেই জন্য আগের আইন যারা জানেন কিছুটা ওই ক্ষেত্রে 82 বিবি তে রিভাইজ দেওয়া যেত না, এখন 180 ডেজ এর মধ্যে আপনি দিতে পারবেন রিভাইজ রিটার্ন। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। প্রথমত নোটিশ জারি করতে হবে 83(1) এ, এটা হচ্ছে মানে বাধ্যবাধকতা নোটিশ জারি করার, এই বিষয়টা বলা আছে। দ্বিতীয়ত উনি শুনানিতে উপস্থিত হলে 30 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট কমপ্লিট করতে হবে, এই বিষয়টা সরাসরি বলা আছে। অ্যাসেসমেন্ট কমপ্লিটের আরো 30 দিনের মধ্যে অ্যাসেসমেন্ট ডিমান্ড নোটিশ এবং অ্যাসেসমেন্ট অর্ডারটা সার্ভ করতে হবে। তার মানে এখানে যদি কেউ হিয়ারিং দিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে এবং উনি যদি এভিডেন্স ক্রিয়েট করে রাখেন তাহলে এটা 60 দিনের মধ্যে শেষ হয়ে যাবে মামলা। ক্লিয়ার কিনা? জি স্যার ক্লিয়ার। এখন মনে করেন এই জায়গায় কিছু প্রিকশনের বিষয় আছে, আপনি আগের থেকে কিছু বিষয় আছে। মনে করেন যেদিন হিয়ারিং হবে ওই দিন আপনি যে হিয়ারিং দিয়েছেন এই বিষয়টা রেকর্ডেড থাকে এক সাইডে, আপনার শুধুমাত্র আয়কর কর্তৃপক্ষের নথিতে এটা রেকর্ডেড থাকে। তো এই জিনিসটা আমাদের বোথ সাইডে রেকর্ডেড রাখার একটা আহ, আহ, একটা যদিও আইনে কিংবা আমাদের প্রচলিত ব্যবস্থায় কোনো সুযোগ নেই, কিন্তু আপনি যদি লিখিত কিছু জমা দেন
আপনি উপস্থিত হয়েছেন বলে এবং ডকুমেন্ট সহ এবং এটা রিসিভ করিয়ে রাখেন, তাহলে দেখা যাবে যে ওই ডেটটা রেকর্ডেড হয়ে যাবে। আপনি যখন উপস্থিত হয়েছেন এটা রেকর্ডেড হয়ে যাবে। আর পরবর্তীতে আপনি আরো ৩০ দিনের মধ্যে তাহলে এটার অর্ডার হয়ে যেতে হবে এবং আরো ৩০ দিনের মধ্যে এটা আপনাকে সার্ভ করতে হবে। এটাই আইন। আইনে এটা বলা আছে। এর ভিন্নতা হলে এখানে অ্যাসেসমেন্ট অর্ডার মানে এটা রিভাইজ করতে হবে কিংবা এটা আইনসিদ্ধ হবে না। ক্লিয়ার কিনা? এখানে আয়কর কর্তৃপক্ষের সাথে জটিলতা এড়াতে কিছুটা যদি আমরা কোনো রিটেন ডকুমেন্ট সাবমিট করি এবং এটা রিসিভ করিয়ে রাখি, তাহলে এই বিষয়টা রেকর্ডেড থাকে। আদারওয়াইজ দেখা যায় যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই যে আইনে যে সময় টাইম ফ্রেমটা বলা আছে, ওই টাইম ফ্রেমের মধ্যে কার্যক্রম কমপ্লিট হয় না। এটা হচ্ছে করদাতার সাইডের ক্ষেত্রে। এখন মনে করেন এই নোটিশটা ইস্যু করা হয়েছে, কিন্তু করদাতা কিংবা তার পক্ষে কেউ উপস্থিত হননি নোটিশ নোটিশের বিপরীতে। তাহলে সেক্ষেত্রে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কি করবেন? সেক্ষেত্রে এখানে আমরা সেকশন 84 এ বলা আছে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্টের কথা। বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্টে বলা আছে সাবসেকশন 1 where any person fails, এখানে ABC দিয়ে বলা আছে, এতে আছে to file the return required by a notice under section 77 and has not filed a return or revised return under section 78, মানে রিটার্ন যদি জমা না দেন কিংবা রিভাইজ রিটার্ন যদি জমা না দেন, or to comply with the requirements of a notice under section 79 or 80, section 79 অথবা 80 তে যে নোটিশ করা হয় সেটাও যদি কমপ্লাই না করেন, or to comply with the requirements of a notice under section 83(1), যেটা আমরা এখন পড়লাম, যদি না করেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? The Deputy Commissioner of Taxes shall, by an order in writing, assess the total income of the SSC to the best of his judgment, and determine the sum payable by the SSC on the basis of such assessment, and communicate such order to the SSC within 30 days next following. তাহলে এখানে যদি এ বি সি এই তিনটার কোনোটাই কমপ্লাই করা না হয়, সেক্ষেত্রে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস অ্যাসেসমেন্ট অর্ডার করবেন তার বেস্ট জাজমেন্ট অনুযায়ী। ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর বেস্ট জাজমেন্ট অনুযায়ী তিনি অ্যাসেসমেন্ট অর্ডারটা করবেন এবং যেটা পেয়েবল হবে সেটা কমিউনিকেট করবেন, তার মানে ডিমান্ড নোটিশ ইস্যু করবেন এবং কমিউনিকেট করবেন 30 দিনের মধ্যে। যখন তিনি অর্ডারটা করবেন তার 30 দিনের মধ্যে এটা জানাবেন। এই হচ্ছে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্টের বিষয়। সিতে বলা আছে, এই 84(1) এ বলা আছে। আমরা এক্সপার্টি অ্যাসেসমেন্ট বলি হয়তো, কিংবা একতরফা ভাবে অ্যাসেসমেন্ট করা হবে লেখা হয়। তো আসলে একতরফা ভাবে অ্যাসেসমেন্ট করা হবে, এই যে কিছু নোটিশে আমরা দেখি যে একতরফা ভাবে করা হবে। তো আসলে একতরফা শব্দটা যদিও ব্যবহার হচ্ছে বিধিবদ্ধ নোটিশেও অনেক সময় দেখা যায় ব্যবহার হচ্ছে সেকশন 84 এর অধীনে। এখানে একতরফা বিষয়টুকু বলা নেই আইনে। আইনে বলা আছে বেস্ট জাজমেন্ট। জাজমেন্ট কখনো একতরফা হয় না, জাজমেন্ট অবশ্যই নিরপেক্ষ হয়।
তাই একতরফা শব্দের সাথে আইন কিছুটা রিফার করছে এই জায়গায়। এখানে একতরফা না হয় বেস্ট জাজমেন্ট হয়, বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট। সেকশন 84 এ আমরা বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্টটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস করে থাকেন। ক্লিয়ার কিনা? এটা কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায় কারো? এই বেস্ট জাজমেন্টের পরে স্যার আবার কি ফার্দার ইয়ে করতে পারে, ধরেন যার বিরুদ্ধে ট্যাক্সের কোয়ারি আসছে? যেটা আপিল প্রসেসে আমরা গিয়ে জানবো যে আপিল করার আচ্ছা। রাইট আছে, অবশ্যই সেখানে আছে, আপিল করা যাবে। আর কিছু আর কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? এটা বাধ্যবাধকতা 30 ডেজ এর মধ্যে ক্লিয়ার করতে হবে, তাই তো? কেস ডেটের পরে। হ্যাঁ, না 30 ডেজ এর মধ্যে আপনাকে ইয়ে করতে হবে, ডিসিটি কে হুম। জানাতে হবে আউটকামটা। উনি যখনই করলেন এর হ্যাঁ, জানালাম। যদি না জানাই, এই ধরনের যেটা বললেন যে আমাদের যদি কোনো প্রতিনিধি বা নিজে যদি না যায়, সেক্ষেত্রে তারা 30 ডেজ এর মধ্যে তাদের কেসটা সলভ করে। না কেসটা সলভ না, যদি না যান তাহলে আবার নোটিশ করতে পারে, সেকশন 83 তে যেটা বলা আছে। আচ্ছা। এখন পরের নোটিশ যদি আবার সময় দিতে পারে, আপনাকে দিয়ে নোটিশ করতে পারে। পরের নোটিশে যদি না যান, একটা পর্যায়ে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস দেখতে পারেন যে আমি এখানে কেউ আসেনি, তাই বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট করতে পারেন। আবার প্রথম নোটিশের পরেও করতে পারেন কেউ উপস্থিত না হলে। ক্লিয়ার কিনা? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার স্যার। জাকির ভাই ক্লিয়ার কিনা এটা সেকশন 84? জি স্যার, ক্লিয়ার। কেউ মানে এখানে সেকশন 84 এর কোনো জাজমেন্ট দেখেছেন আগে এই ধরনের, কিংবা এটাকে একতরফা জাজমেন্ট এই ধরনের ইয়ে থাকে? আসলে তো উত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ আর একতরফা খালি ভাষাগত পরিবর্তন, কিন্তু বিষয়টা তো কার্যক্ষেত্রে তো একই। না, একতরফা শব্দটার সাথে আমি ডিফার করছি, কারণ এখানে ভাষাগত শুধু পরিবর্তন, কিন্তু কার্যক্রম তো সেম। না, আইনে বলা কারণ আছে বেস্ট জাজমেন্ট। জাজমেন্ট মানে হচ্ছে বিচার, এবং উত্তম বিচার। তো বিচার বিষয়টা হয় কখন? বিচার বিষয়টা হয় যখন একজন বিচারক বিচার করবেন নিরপেক্ষভাবে দুইটা পার্টির এখানে মধ্যকার যে বিভেদটা আছে এটার উপরে। এখানে ট্যাক্স অ্যাসেসমেন্টটা গভর্নমেন্ট এবং এসএসসি এই দুইজনের মধ্যকার। আমরা যেটা আমাদের প্রজাতন্ত্রের যে হিসাবটা আছে, রাষ্ট্র বনাম, আমরা যদি মনার্কিতে দেখি তাহলে এখানে কিং ভার্সেস অর কুইন ভার্সেস এসএসসি এটা থাকে। তো এখানে হচ্ছে রাষ্ট্র কর পাবে, আর করদাতা যিনি রাষ্ট্রের তিনি কর দেবেন, এটাই বিষয়। এখানে জাজমেন্ট যিনি করছেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, উনি এই জায়গাতে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট করবেন। এই বিষয়টাই এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু সেকশন 83 তে এই বিষয়টা বলা নেই। সেকশন 83 তে বলা আছে আপনি উপস্থিত হবেন, হিয়ারিং হবে, হিয়ারিং এর ভিত্তিতে উনি জাজমেন্ট করবেন, হিয়ারিং এর ভিত্তিতে জাজমেন্ট করবেন এটা। আর 84 এ বলা আছে বেস্ট জাজমেন্ট করবেন। বেস্ট জাজমেন্টটা বলা আছে টু দ্য বেস্ট অফ হিজ জাজমেন্ট, শব্দটা বলা আছে টু দ্য বেস্ট অফ হিজ জাজমেন্ট। এখন
এখানে সেকশন 84 এর সাথে যদি খেয়াল করে দেখেন নিচে এখানে 84 এ সাবসেকশন 2 আছে আরেকটা। এই সাবসেকশন 2 টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গিয়া আমাদের মানে আয়কর আইনের যে বিউটি প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে করদাতা বান্ধব বিষয়গুলাই আছে। প্রত্যেকটা ক্ষেত্রে সুযোগ আছে, যেমন 82 বিবি তে আমরা দেখলাম যে আপনাকে রিভাইজ দিতে পারবেন আপনি রিটার্ন। কোনো যদি প্রসেসেও যদি ইয়ে হয় তখনও আপনি রিভাইজ দিয়ে এটা দিতে পারবেন। ইভেন অডিট হলেও আপনি রিভাইজ রিটার্ন দিতে পারবেন। আপনাকে হিয়ারিং এর সুযোগ দেয়া হবে। আপনি উপস্থিত হওয়ার জন্য নোটিশ করবে। করে আপনাকে ইয়ে করবে। কিন্তু সেকশন 84 এ এসে আমরা দেখলাম যে না, এটা তো সরাসরি আপনার উপস্থিতি ছাড়াই অ্যাসেসমেন্ট করে ফেলতে পারে চাইলে। এখন সেকশন 83(1) এ নোটিশ সার্ভ হলো কি হলো না, এই বিষয়টা কনফার্ম না হয়ে 84 এও তো অ্যাসেসমেন্ট হয়ে যেতে পারে। আপনি হয়তো নোটিশ পাননি কোনো সঙ্গত কারণে, কিংবা সঠিকভাবে নোটিশটা আপনার কাছে দেয়া হয়নি। এটা হতে পারে। আবার যে সেকশন 84 এ যে অ্যাসেসমেন্টটা হলো, এই অ্যাসেসমেন্টটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস তার বেস্ট জাজমেন্টের উপর ভিত্তি করে করলেন না। এটাও তো হতে পারে। তো যদি এটা হয় তাহলে কি হতে পারে? বিষয়টা 2 তে বলা আছে, খেয়াল করে দেখেন। Where in the opinion of the board a best judgment assessment made by a deputy commissioner of taxes under subsection 1 shows lack of proper evaluation of legal and factual aspects of the case, which has resulted in an arbitrary and injudicious assessment, the action leading to such assessment made by the said Deputy Commissioner of Taxes shall be construed as misconduct. তার মানে এখানে যদি দেখা যায় যে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্টটা লিগ্যাল এবং ফ্যাকচুয়াল অ্যাসপেক্টের লেকিংস আছে এবং এটা একটা আরবিট্রারি হয়ে গেছে, এটা নিয়ে আহ, আহ, এই যে অ্যাকশনটা উনি নিয়েছেন, এই অ্যাকশনটা মানে যে অ্যাসেসমেন্টটা করেছেন ডিসিটি, এটা তার মিসকন্ডাক্ট বা অসদাচরণ হিসাবে গণ্য হবে। এবং এখানে যে আমরা চাকুরি বিধি অনুযায়ী অসদাচরণের যে পানিশমেন্ট আছে ওইটার প্রসিডিং চলবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর। এখন এই বিষয়টা আরেকটু আমরা ক্লিয়ার হই। আরেকটু ক্লিয়ার হতে হলে আমরা দেখতে হবে সেকশন 84টা কোথায় কবে এসেছে। সেকশন 84 আগে যেটা ছিল সেটা চেঞ্জ হয়েছে 2002 সালে। 2002 সালের অর্থ আইনে এই সেকশন 84টা পাওয়া যাবে। তার মানে আমরা 2002-03 আয়কর পরিপত্রটা যদি দেখি, এই জায়গায় আমরা এই বিষয়টাতে একটু ব্যাখ্যা পাবো। আমি কোট আনকোট বলছি আয়কর পরিপত্র থেকে, আয়কর পরিপত্র 2002 থেকে। 84 ধারা সংশোধনের মাধ্যমে এরূপ বিধান করা হয়েছে যে উপকর কমিশনার কর নির্ধারণকালে তার বেস্ট জাজমেন্ট ক্ষমতার অপব্যবহার করেছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রতীয়মান হলে তা সংশ্লিষ্ট উপকর কমিশনারের অসদাচরণ হিসাবে গণ্য করা হবে। এটারই ব্যাখ্যা দেয়া হলো আর কি, 2 এর ব্যাখ্যা। অর্থাৎ বেস্ট জাজমেন্ট মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উপকর কমিশনারকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তার মানে এখানে সেকশন 84 এর 2 তে খুব কঠিন কথা বলা আছে। আমরা যদি এটা মানে এভাবে ওয়ার্ডিং করি যে 84 2 তে খুব কঠিন কথা বলা আছে,
কথাটা এরকম যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস তার বেস্ট জাজমেন্ট ক্ষমতার অপব্যবহার যদি করে থাকেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের কাছে যদি এটা প্রতীয়মান হয় উনি এটা অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে এটা তার অসদাচরণ হিসাবে গণ্য হবে, যেটাকে আইনের ভাষায় এখানে মিসকন্ডাক্ট বলা হয়েছে। এবং আবার এটা এডিশনাল বিষয়টা বলা হয়েছে অর্থাৎ বলে পরিপত্র, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পাবলিশড পরিপত্রে বলা হয়েছে, অর্থাৎ বেস্ট জাজমেন্ট মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উপকর কমিশনারকে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই সেকশন 84(2) দিয়ে এখানে করদাতার স্বার্থ সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রাখা হলো এবং এখানে উপকর কমিশনারের ক্ষমতাটাকেও যাতে কোনো স্বেচ্ছাচারী অ্যাসেসমেন্ট উনি করতে না পারেন সেটাও এখানে সেই বিষয়টাও এই জায়গাতে নিশ্চিত করা হয়েছে এই সেকশনের মাধ্যমে, সাবসেকশনের মাধ্যমে। ক্লিয়ার কিনা এটা সেকশন 84(2)? এটা এটা ভালো একটা ইয়ে, মানে আপনার ট্যাক্স পেয়ার বান্ধব আর কি, খুবই এইটুকু মানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে প্রত্যেকটা জায়গায় দেখবেন সব জায়গাতেই কিন্তু করদাতার সুবিধাটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে সব জায়গাতে। এখানে খেয়াল করে দেখেন আপনি 82BB যদি দেখেন এখানে আর কত ধরনের সুযোগ দেবে আপনাকে, প্রত্যেকটা জায়গাতেই সুযোগ দেয়া আছে। সেকশন 83-তেও আপনাকে সুযোগ দেয়া আছে। এই 84-এ শুধু সুযোগ না, ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য খুব মানে স্ট্রং হ্যাঁ কঠোর একটা বিধান বলা আছে কিন্তু 84(2)-তে। রাইট, কারণ ওই স্টাফের পার্সোনাল পারফরম্যান্সের উপরে এটা ইয়ে করবে। পারফরম্যান্স না, ওনাকে ন্যায় বিচার নিশ্চিত করতেই হবে। না সেটাই বলছি, মানে যদি না হয় তাহলে তার এটা একটা ইয়ে আর কি, মানে অনেকটা যে করতেই হবে আর কি, রাইট, অ্যাসিওর করেছে এটা। ক্লিয়ার কিনা এই অংশটুকু, ক্লিয়ার কিনা? আমার জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন মনে করেন আপনি এখানে যে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট যেগুলা হচ্ছে সেকশন 84-এ, এই বিষয় সম্পর্কে কিন্তু উপকর কমিশনারদেরও সচেতন হতে হবে। এখানে আইন দ্বারা তাদের ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর যারা করদাতা কিংবা প্র্যাকটিশনার তাদেরও এই বিষয়ে ধারণা রাখতে হবে যে এখানে স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। ক্ষমতা অপব্যবহার করলে এখানে রাজস্ব বোর্ড চাইলে এখানে কার্যক্রম গ্রহণ করতে পারে। এবং এটা করে প্র্যাকটিক্যালি এটা করে, এটার উদাহরণও আছে। কিন্তু আগে বিষয়টা জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশে আনতে হবে। নোটিশ আনার উপায় তো স্যার আপিল করা না, সেক্ষেত্রে কি? আপিল তো আপনি আইনি ভাবে রিলিফ পাবেন। আচ্ছা, 80 মানে এটা তো আপনার অ্যাসেসমেন্ট তো হয়ে গেল। অ্যাসেসমেন্ট যদি হয়ে যায় তাহলে তো আপনাকে আপিলে যেতে হবে। আপিলে গেলে আপনি এটা ইয়ে পাবেন। কিন্তু আপনার যে ইনজাস্টিসটা হলো এটার প্রতিকার আপনি কিভাবে পাবেন? সেটাই।
আপনার তাহলে এগেইনস্টে মনে করেন যেটা হলো, এটার প্রতিকার পেতে হলে মনে করেন আপনি চাইলে একটা চিঠি লিখতে পারেন এই ধরনের জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান বরাবর। আমি একটা চিঠি আপনাকে দেখাতে পারি। এখানে বলা আছে যে 84 ধারার কর নির্ধারণকারে বেস্ট জাজমেন্ট ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে। এখানে জাতীয় রাজস্ব বোর্ডকে আপনি নোটিফাই করতে পারেন যে এই মামলায় এই ডকুমেন্টে বেস্ট জাজমেন্ট ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। এই বিষয়ে জানাতে পারেন। জানালে জাতীয় রাজস্ব বোর্ড ব্যবস্থা গ্রহণ করবে। এখানে জাতীয় রাজস্ব বোর্ড এর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় সবসময়ই বলেন যে যে কেউ যে কোনো ধরনের সমস্যায় পড়লে যদি মনে হয় যে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অবশ্যই বোর্ডকে জানাতে, কমপ্লেন গুলা দিতে। এভাবে আপনারা চাইলে নোটিশে আনতে পারেন এবং অ্যাকশন হয় এইসব নোটিশ করলে। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ হ্যাঁ, না ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। 84 তার মানে মানে এটা জাস্ট ওই ডিপার্টমেন্টাল অবজেকশন দিলেই যথেষ্ট, মানে হ্যাঁ, সেখানে আবার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে, কারণ এটা তো নেবে। বলা আছে যে মিসকন্ডাক্ট হবে হিসাবে গণ্য হবে এবং হুম এটা হুম হুম, বোর্ড ডিসিশন নেবে। আহ, রাইট। এটা হুম তো হুম পার্সন টু পার্সন কোনো কেস না। বোর্ডকে ইনফর্ম করা, একজন সচেতন নাগরিক হিসাবে হুম হুম, বোর্ডকে ইনফর্ম করা আপনার দায়িত্ব। রাইট। আপনার চোখে যদি পড়ে তাহলে ইনফর্ম করাটা আপনার দায়িত্ব। আপনার মানে রাস্তায় একটা ক্রাইম হচ্ছে, আপনি আহ, আহ, হেঁটে চলে গেলেন, আপনার উচিত হচ্ছে আহ, যথাযথ কর্তৃপক্ষকে ইনফর্ম করা। হুম, এটা নাগরিক দায়িত্ব। তো এই রাইট। বিষয় এই বিষয়টাও এই জিনিসটাও এখানে সেকশন 84(2) তে দেয়া আছে। তাই আয়কর আইন কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে প্রত্যেকটা জায়গাতেই এখানে করদাতার যাতে সুবিচার পায় সেটাই নিশ্চিত করা হয়েছে সব জায়গাতেই। ক্লিয়ার কিনা এইটুকু সেকশন 84? হ্যাঁ, ক্লিয়ার স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই রিলেটেড? আচ্ছা, তাহলে আমরা পরের সেকশনে যাচ্ছি। আমরা দেখলাম যে 82BB তে রিটার্ন সাবমিট করলে কিংবা অন্য সেকশনে সাধারণ পদ্ধতিতে রিটার্ন সাবমিট করলে 83 কিংবা 84 এ এসে অ্যাসেসমেন্ট হবে। এটাই আমরা দেখলাম। এখানে 82C আছে মিনিমাম ট্যাক্স, এটা আমরা পরে আলোচনা করব। কারণ এটা আসলে অ্যাসেসমেন্টের সেকশন ছিল 82C। আমরা যদি আগের আইন দেখি, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, আমরা যদি পুরাতন আইনে দেখি, 82C যখন চেঞ্জ হয়েছে, 82C চেঞ্জ হওয়ার আগে সে তখন এটা অ্যাসেসমেন্ট, এখন 82C টা পুরোপুরি অ্যাসেসমেন্ট বলা যায় না, এটা টাইটেলটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখন আরো কিছু সেকশন আছে, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। আমরা গুরুত্বপূর্ণ সেকশন যেটা আছে এখানে সেকশন 93 এবং সেকশন 94, এগুলা নিয়ে আমরা আলোচনা শুরু করব এখন। সেকশন 93 হচ্ছে ট্যাক্স এটসেট্রা এসকেপিং পেমেন্ট। এখন যদি দেখা যায় আপনি কর ফাঁকি দিচ্ছেন, তাহলে কি হবে? এটা সেকশন 93 তে বলা আছে। এখন সেকশন 93 আমরা যদি দেখি, এখানে বলা আছে 2017 সালে এটা চেঞ্জ হয়েছে সেকশন 93। তার মানে আগে একটা ছিল সেকশন 93, 2017 সালে এটা চেঞ্জ হয়ে পরিবর্তিত আকারে এসেছে এবং পরবর্তীতে 2019 সালে একটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে 2019 সালের অর্থ আইনে 3টা চেঞ্জ আছে 2019 সালের অর্থ আইনে। আচ্ছা, এখন সেকশন 93 টা কি? আমরা যদি কর ফাঁকির যে বিষয়টা এখানে আছে, এটাই মূলত বলছে সেকশন 93 তে। সাবসেকশন 1, সাবসেকশন 1 এ বলা আছে, ইফ বেসড অন দ্য ইনফরমেশন ফ্রম অ্যান অডিট, একটা অডিট থেকে যদি কোনো ইনফরমেশন পাওয়া যায়, অ্যাসেসমেন্ট কোনো কর নির্ধারণ কার্যক্রম থেকে, or any other proceeding under this ordinance,
এই অধ্যাদেশের অধীনে অন্য কোনো কার্যধারা থেকে অথবা or from any other source অথবা যে কোনো সূত্র থেকে কি পাওয়া যায়, the deputy commissioner of taxes has reason to believe that any sum payable by an SSC under this ordinance has escaped payment in any assessment year. The Deputy Commissioner of Taxes may issue a notice in the form specified by the board upon the SSC requiring him to এতে বলা আছে file for the relevant assessment year within the time as specified in the notice, a return of his income along with the applicable statement and documents, and বিতে বলা আছে pay on or before the filing of the return the sum that has been escaped payment. তার মানে এখানে সেকশন 93 তে বলা আছে যে কোনো সূত্র থেকে যদি ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর বিশ্বাস করার কারণ হয়ে থাকে যে এখানে কেউ একজন করদাতা কোথাও কর ফাঁকি দিয়েছেন, তাহলে তাকে নোটিশ করতে পারবেন উনি এবং বলবেন রিটার্ন দেওয়ার জন্য যদি রিটার্ন দিয়ে না থাকেন ওই সময়ের মধ্যে, এবং ট্যাক্সটা দিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে বিষয়। মনে করেন 82 বিবিতে আমরা রিটার্ন সাবমিট করে ফেললাম, করার পরে এটা অডিট হলো, তা অডিটে দেখা গেল যে আরো কিছু আছে ওনার অ্যাসেট, তাহলে সেটা হতে পারে। আবার অন্য কোনো অ্যাসেসমেন্ট প্রসেসেও যদি দেখা যায় তাও সেটা হতে পারে। আবার যদি যে কোনো ভাবে জানা গেল যে উনি কোনো করদাতা কোনো ভাবে কর ফাঁকি দিয়েছেন, তাহলেও সেকশন 93 এর অধীনে 93 এর সাবসেকশন 1 এর অধীনে নোটিশ জারি করা যাবে। আচ্ছা, এখন নোটিশ দিয়ে কি বলবেন? নোটিশ দিয়ে বলবেন আপনি রিটার্ন জমা দেন। ওই বিষয়গুলা আপনার হিসাবে এনে, মনে করেন একজনের একটা বিল্ডিং থেকে উনি ভাড়া পান, এটা দেখাননি, তো এই বিষয়টা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর নজরে এসেছে, উনি তখন বললেন যে আপনি এটার ভাড়া প্রাপ্ত হচ্ছেন, এটার ভাড়া সহ আপনি রিটার্ন সাবমিট করেন, রিভাইজ রিটার্ন, এবং ট্যাক্সটা পেমেন্ট করেন। তাহলে এখানেও কিন্তু রিভাইজ রিটার্ন কিংবা রিটার্ন সাবমিশনের কথা বলা আছে এবং ট্যাক্সটা দিয়ে দেওয়ার কথা বলা আছে। যদি দেয়া হয় তাহলে কি হবে? 2 তে বলা আছে দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল এ send a letter of acceptance of the return where all of the following conditions are fulfilled. এই যে নিচে যে কন্ডিশন গুলা বলা আছে এগুলা যদি ফুলফিল হয় তাহলে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে দেবেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস, এখানেই আপনার মামলা শেষ লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিলে। কি হলো, 1 এ বলা আছে the return is filed within the time mentioned in the notice under subsection 1. subsection 1 এ যে টাইম ফ্রেম বলে দেয়া আছে নোটিশে, এর মধ্যে রিটার্ন ফাইল করা হয়েছে and in compliance with the provisions of this subsection. এই সাবসেকশনের প্রভিশন গুলা কমপ্লাই করা হয়েছে। 2 তে বলা আছে the sum that escaped payment has been paid, যে করটা ফাঁকি দেওয়া হয়েছে এটা দেয়া হয়ে গেছে on or before the filing of the return, রিটার্ন জমা দেওয়ার সময় কিংবা আগে। and 3 তে বলা আছে the issue for which the sum escaped payment has been duly addressed in the return. তাহলে রিটার্নে যে বিষয়গুলা উল্লেখ করা হয়েছিল এগুলা ডিউলি এখানে অ্যাড্রেস করা হয়েছে। এই হচ্ছে যদি রিভাইজ রিটার্ন দেয়া হয় তাহলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এটা অ্যাকসেপ্ট করবেন এই কন্ডিশনে লেটার অফ অ্যাকসেপ্টেন্স দেবেন।
আর 2 এর বি তে বলা আছে proceed to make assessment under section 83 or 84 যেগুলো আমরা একটু আগে পড়ে এসেছি as the case may be where any of the conditions mentioned in clause A is not fulfilled যদি এই কন্ডিশনগুলা মধ্যে যে কোনো একটা ফুলফিল না হয় তাহলে একটা নোটিশ উনি সেকশন 83 অথবা 84 এর অধীনে অ্যাসেসমেন্ট করবেন নোটিশ করে মানে 83 তে যেভাবে বলা আছে অ্যাসেসমেন্ট করার অথবা 84 এ যে যে কন্ডিশনে 84 এ অ্যাসেসমেন্ট করা যায় ওইভাবে অ্যাসেসমেন্ট করবে এই তো এই হচ্ছে সেকশন 93 এর মূল দুটা ঠিক মতো মূল বিষয় 2 নম্বরটা স্যার একটু ব্যাখ্যা করতেন 2 এর এ যেটা send a letter to the of acceptance of the return where all the following candidates are fulfilled এইটা কি বলছে আসলে মানে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস আপনাকে বলেছে হুম। সাবসেকশন 1 অনুযায়ী নোটিশে মনে করেন আপনি এত তারিখের মধ্যে এই বিষয়ে আপনি এই জায়গায় কর ফাঁকি দিয়েছেন আপনি এটা আহ, জমা দেন রিভাইজ রিটার্ন জমা দেন এত তারিখের মধ্যে এবং ট্যাক্সটা পেমেন্ট করেন আপনি এই যে বিষয়গুলা উনি উল্লেখ করেছেন আপনি এগুলা সবগুলা আমলে এনে একটা রিটার্ন রেডি করলেন ওই অনুযায়ী ট্যাক্স দিলেন এবং সময় মতো রিটার্নটা জমা দিলেন যে টাইমলাইনটা বলা আছে এবং ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস স্যাটিসফাইড হলেন তাহলে উনি একটা লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে দেবেন আপনার কেস এখানেই শেষ হয়ে গেল এটা 82 বিবি 5 এ যেরকম আমরা দেখেছিলাম যে রিভাইজ দিলে উনি অ্যাকসেপ্ট করে নিলে হয়ে গেল শেষ আচ্ছা আচ্ছা হুম সাথে সাথে তো করে না মানে এটা অ্যাকসেপ্টেন্স লেটার তো পরে পরে উনি দেবে হ্যাঁ পরে যাচাই দেবে বাছাই করে দেবেন হ্যাঁ হ্যাঁ, ঠিক যাচাই আছে করে তারপরে দেবে আর 2 বি তে বলা আছে যদি না হয় তাহলে আহ, এই কন্ডিশন গুলা ফুলফিল যদি না হয় এতে যে কন্ডিশন গুলা বলা আছে তাহলে উনি 83 কিংবা 84 এ অ্যাসেসমেন্ট করবেন এই হচ্ছে আইনের মূল ধারা মানে মূল বিষয় সেকশন 93 এ এবং বি এতে বলা আছে কি জন্য এই সেকশনের অধীনে কার্যক্রম নেওয়া হবে আর বি তে বলা আছে এই কার্যক্রম কিভাবে সমাপ্ত করা হবে ওয়ানে বলা আছে সরি ওয়ানে বলা আছে 93 সাবসেকশন ওয়ানে বলা আছে আহ কি জন্য কিভাবে এই কার্যক্রম নেওয়া হবে আর 2 তে বলা আছে কিভাবে এটা সমাপ্ত হবে কার্যক্রম এই এখন আরো কিছু এডিশনাল কন্ডিশনস কিংবা আরো কিছু বিষয় এখানে বলা আছে সেটা সাবসেকশন 3 যদি আমরা দেখি কিংবা পরের সাবসেকশন গুলা যদি দেখি আমরা সেখানে আছে সাবসেকশন 3 তে বলা আছে দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল obtain the approval of the inspecting joint commissioner in writing তার মানে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনারের লিখিত অ্যাপ্রুভাল নিবেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস বিফোর ইস্যুইং এ নোটিশ আন্ডার সাবসেকশন 1 মানে উনি চাইলেই নোটিশ করতে পারবেন না ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস উনাকে ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার এর একটা অ্যাপ্রুভাল নিতে হবে এবং ওই অ্যাপ্রুভালটা লিখিত হতে হবে লিখিত অ্যাপ্রুভাল রিটেন মৌখিক হলে হবে না এই নোটিশটা সাবসেকশন 1 এর অধীনে নোটিশ দেওয়ার আগে অ্যাপ্রুভাল নিতে হবে এখন কখন নিতে হবে এটা বলা আছে হোয়ার বলে এতে বলা আছে রিটার্ন অফ দ্য relevant assessment year was filed in compliance with the provision of subsection 1 of section 82 BB মানে রিটার্ন যদি জমা দেয়া হয়ে থাকে সেকশন 82 বিবি এর সাবসেকশন 1 অনুযায়ী তাহলে তো আমরা জানি এটা রিটার্ন জমা দেওয়া মানে এটা অ্যাসেসমেন্ট হয়ে আছে or the assessment of the relevant assessment year is completed under any other provisions of this ordinance অন্য যে কোনো প্রভিশন অনুযায়ী অ্যাসেসমেন্ট যদি কমপ্লিট থাকে তাহলে সাবসেকশন 1 অনুযায়ী নোটিশ করতে হলে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কে
অ্যাপ্রুভাল নিতে হবে। ফোরে বলা আছে a notice under subsection 1 may be issued by the Deputy Commissioner of Taxes A at any time। এখন টাইম ফ্রেমের বিষয়টা বলা আছে, যদি আপনার রিটার্ন দেয়া থাকে এবং অ্যাসেসমেন্ট করা থাকে, রিটার্নটা অ্যাসেসড থাকে অলরেডি, অ্যাসেসমেন্ট কমপ্লিট থাকে, তাহলে জয়েন্ট কমিশন ইন্সপেক্টিং জয়েন্ট কমিশনার রিটার্ন অ্যাপ্রুভাল নিতে হবে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসকে। এখন একটা টাইম ফ্রেমের বিষয় আছে ফোরে বলা, এ নোটিশ আন্ডার সাবসেকশন 1 may be issued by Deputy Commissioner of Taxes। এখানে এতে বলা আছে at any time where the relevant assessment year no return was filed and no assessment was made। যদি কোনো রিটার্ন না দেয়া হয় এবং কোনো অ্যাসেসমেন্ট না থাকে, তাহলে যে কোনো সময় নোটিশ করা যায়, এটার কোনো টাইম ফ্রেম নাই। বি তে বলা আছে within 6 years from the end of the relevant assessment year where the relevant assessment year for the relevant assessment year no return was filed by but assessment is completed। আচ্ছা, তাহলে within 6 years from the end of the relevant assessment year where the relevant assessment year no return was filed but assessment is completed। যদি অ্যাসেসমেন্ট কমপ্লিট থাকে আর কোনো কিন্তু রিটার্ন ফাইল না থাকে কিন্তু অ্যাসেসমেন্ট কমপ্লিট থাকে, তাহলে 6 বছর পর্যন্ত আগের উইদিন 6 ইয়ার 6 বছর পর্যন্ত এটা রিওপেন করা যাবে। সিতে বলা আছে উইদিন 6 ইয়ার্স ফ্রম দ্য এন্ড অফ দ্য রিলেভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার ইন এনি আদার কেসেস, অন্য যে কোনো কেসে 6 বছর। 6 বছর পর্যন্ত এখানে আগে এটা 5 ইয়ার্স ছিল, এই 5 শব্দটাকে 2019 সালে এসে 6 করা হয়েছে, এটা 6 বছর হয়েছে। তো 6 বছর পর্যন্ত রিওপেন করা যাবে। তার মানে এখানে একটা টাইম ফ্রেম আমরা পেলাম যে 6 বছর পর্যন্ত আপনার কর্পোরেশনের মানে রিটার্নটা সেকশন 93 এর অধীনে রিওপেন করা যাবে। এখানে এই ক্ষেত্রে স্যার দুই পক্ষই করতে পারবে, ট্যাক্স ডিপার্টমেন্ট এবং এই পেয়ার। না ট্যাক্স পেয়ার করতে পারবে না। এখানে তো আপনি কর ফাঁকির জন্য রিওপেন করা হলো, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা আপনি আচ্ছা কর মামলা আবার পুনর্মোচন করা হলো, আবার অ্যাসেসমেন্ট করা হবে আপনার, এটা আচ্ছা আচ্ছা অলরেডি ঠিক আছে। অ্যাসেসড একটা ইয়ে। আমরা তো হুম, দেখেছি 82 বিবি তে দিলে আমরা রিভাইজ রিটার্ন দিতে পারবো কতদিন, 180 হুম, ডেজ হুম, এর হুম, একটা বিষয় দেখেছিলাম। কিংবা হুম, সাধারণ পদ্ধতিতে অ্যাসেসমেন্ট হয়ে গেলে তো আমি আবার এটা পুনর্মোচন না হলে আমি রিভাইজ রিটার্ন দিতে পারবো না। এটা ট্যাক্স হুম, অথরিটি থেকে অ্যাকশন নেয়া, হুম, যদি হুম, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর রিজন টু বিলিভ বা বিশ্বাস করার হুম, কারণ হয়ে থাকে যে এখানে কোনো কর ফাঁকি হয়েছে। তো এটার টাইম ডিউরেশনটা হচ্ছে রিটার্ন আপনি যদি সাবমিট না করে থাকেন তাহলে যে কোনো সময় করবে, আর যদি রিটার্ন সাবমিট করা হয়ে থাকে তাহলে 6 বছর পর্যন্ত করা যাবে। এখানে আরেকটা বিষয় বলা আছে, provided that in a case where a fresh assessment is made for any assessment year in pursuance of any provisions under this ordinance, the period referred to this subsection shall commence from the end of the year in which the fresh assessment is made। যদি ফ্রেশ অ্যাসেসমেন্ট একটা করা হয়ে থাকে তাহলে যে অ্যাসেসমেন্টটা হয়েছে ওই অ্যাসেসমেন্টের এন্ড অফ দ্য ইয়ার থেকে এখানে হিসাবটা করা হবে। বুঝি নাই স্যার, আবার একটু বলুন। আহ, এখন 6 বছর তো বলা আছে রিলেভেন্ট হুম, অ্যাসেসমেন্ট ইয়ারের কথা, 6 বছর হুম, পর্যন্ত রিওপেন করা যাবে রিলেভেন্ট হুম, এখানে। এখন একটা অ্যাসেসমেন্ট ইয়ার শুরু হয় আমরা দেখি জুলাই মাসে, এবং হুম, রিটার্ন সাবমিশনের সময় প্রায় ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত থাকে আন্ডার সেকশন 82 বিবি তে, এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম।
যদি আমরা হিসাব করি, কিংবা আরো বেশি সময় থাকে। নভেম্বরে টেক্সটে হলে তার থেকে আমরা আরো 4 মাস পর্যন্ত বাড়ালে আমরা মার্চ মাস পর্যন্ত পাই। আবার গভর্নমেন্ট যদি এক্সটেন্ড করে তাহলে সেক্ষেত্রে এপ্রিল মাস পর্যন্ত পাই। এখন সেক্ষেত্রে আপনার 6 বছর কবে থেকে হিসাব হবে? যদি একটা ফ্রেশ অ্যাসেসমেন্ট জমা দিয়ে দেন আপনি, তাহলে যে অ্যাসেসমেন্ট যখন জমা দিয়েছেন এটার শেষ থেকে পিছনে 6 বছর হিসাব করা হবে। ক্লিয়ার কিনা? যদি একটা অ্যাসেসমেন্ট হয়ে যায়, where a fresh assessment is made for any assessment year in pursuance of any provision under this ordinance, the period referred to this subsection, এই সাবসেকশনে যে 6 বছরের পিরিয়ডের কথা বলা আছে, shall commence from the end of the year in which the fresh assessment is made, মানে ফ্রেশ অ্যাসেসমেন্ট যখন থেকে করা হয়েছে ওই বছরের শেষ থেকে হিসাব করা হবে। আপনি এখন যদি 2023 সালের জুলাইতে আপনি রিটার্ন সাবমিট করে অ্যাসেসমেন্ট হয়ে যায়, তাহলে 2024 সালের জুন পর্যন্ত আপনার অ্যাসেসমেন্ট ইয়ার যেটা এইটা থেকে হিসাব করা হবে, কারণ 23 জুলাইতে আমরা 23-24 রিটার্ন দিচ্ছি, মানে এটাও হিসাবে আসবে 6 বছর পিছনে যাওয়ার ক্ষেত্রে। উইদিন বলেছে 6 বছর পিরিয়ড। আমরা পে হিসেবে তো প্রতি বছরই ধরেন ফ্রেশ অ্যাসেসমেন্টই দিই, মানে আমাদের যা আছে সবই দিই, মানে এজ এ সার্ভিস হোল্ডার। সেক্ষেত্রে আপনার এইটা ক্যালকুলেশন কি হবে, মানে ফ্রেশ অ্যাসেসমেন্ট কখন থেকে ধরবে? আমার এই যে লাস্ট ইয়ার যেটা করলাম সেটাই, না যে কোনো ইয়ার থেকে 6 বছর না, রিটার্ন যদি আপনি জমা দিয়ে দেন হ্যাঁ, তাহলে এই বছর থেকে 6 বছর, আর রিটার্ন যদি জমা না দেন তাহলে লাস্ট যেটা আপনি দিয়েছেন এটা থেকে 6 বছর। আচ্ছা আচ্ছা, এমন তো না যে ধরেন এখন হলো 2022-23 চলছে, 2019-20 একটা অ্যাসেসমেন্ট সে ওইখান থেকে শুরু করলো, তার প্রিভিয়াস 6 ইয়ার্স না হলো না সে না, কাউন্ট এটা করবে, এটা এরকম হবে তো না, এটা কোনো এটা বিষয় হবে না, নয়। এটা হবে না। আচ্ছা আচ্ছা, তার মানে 6 বছর পর্যন্ত একটা অ্যাসেসমেন্ট ইয়ে আবার আছে, রিওপেন বার হতে আছে, পারে। হ্যাঁ, রিওপেন হতে হতে পারে। পারে। 5 এ বলা আছে, ঠিক আছে, হ্যাঁ বুঝছি স্যার। in computing the period of limitation, এটা যে আমরা টাইম বারের যে বিষয়টা বলি, পিরিয়ড অফ লিমিটেশন, for the purpose of making an assessment or taking any other proceeding under this ordinance, the period, if any, for which such assessment or other proceedings has been stayed by any court, tribunal, or any other authority shall be excluded. যদি কোনো স্টে অর্ডার থাকে, কোনো প্রসিডিং থাকে কোর্ট, ট্রাইব্যুনাল কিংবা অথরিটিতে, তাহলে ওই পিরিয়ডটা এখানে বাদ যাবে, এক্সক্লুডেড, এই বিষয়টা বলা আছে। 6 বলা আছে, notwithstanding anything contained in subsection 4, সাবসেকশন 4 এ যা বলা, যা কিছুই বলা থাকুক না কেন, যাই থাকুক না কেন, where an assessment or any order has been annulled, set aside, cancelled or modified, যদি কোনো অর্ডার বাতিল হয়, সেট অ্যাসাইড করা হয়, ক্যান্সেল করা হয়, মডিফাই করা হয়, তাহলে the concerned income tax authority may start the proceedings from the next proceeding, the stage at which such annulment, setting aside, cancellation or modification took place, যখন থেকে হয়েছে ওই টাইম থেকে ট্যাক্স অথরিটি প্রসিডিং স্টার্ট করতে পারে, and nothing contained in this ordinance shall render necessary to reissue the reissue of any notice which has already been issued, or the refurnishing or refiling of any return statement or other particulars which has already been furnished or filed
as the case may be যদি সেট অ্যাসাইড হয় এটা যদি আবার রিঅ্যাসেসমেন্টের জন্য আসে তাহলে আগের নোটিশ গুলা সবই থাকবে এই অনুযায়ী থাকবে কিন্তু এই যে সাবসেকশন 4 এ যে বিষয়টা বলা আছে সাবসেকশন 4 এখানে আর প্রযোজ্য হবে না সাবসেকশন 4 এ যে টাইম লিমিটেড বিষয়টা বলা আছে এখানে এটা আর আসবে না কারণ এটা তো অলরেডি আগে একটা প্রসিডিং চলছিল এখন এটা একটা স্টেজে গিয়ে এটা ইয়ে হয়ে গেছে সো তখন আর ওই 6 বছরের বিষয়টা এখানে আসবে না সাবসেকশন 7 এ বলা আছে an assessment under subsection 2 of an assessee who was already assessed for the relevant year shall be confined to the issues that have been mentioned in the notice served under subsection 1 তাহলে সাবসেকশন 2 তে যে অ্যাসেসমেন্টটা হবে একজন এসএসসির যার অলরেডি অ্যাসেসমেন্ট আছে অ্যাসেসমেন্ট অলরেডি একটা অ্যাসেসমেন্ট আছে ওই রিলেভেন্ট ইয়ারের shall be confined to the issues that have been mentioned in the notice served under subsection 1 তাহলে যদি কোনো অ্যাসেসমেন্ট আগে থেকে থাকে যদি কোনো অ্যাসেসমেন্ট আগে থেকে থাকে তাহলে নতুন যে অ্যাসেসমেন্টটা হবে খেয়াল করে দেখেন নতুন যে অ্যাসেসমেন্টটা হবে সেই অ্যাসেসমেন্টটা অবশ্যই সাবসেকশন 1 এ যে নোটিশটা করা হয়েছে ওই নোটিশের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে এর বাইরে যাওয়া যাবে না গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এখানে খেয়াল রাখতে হবে এই জিনিসটা সেকশন 93 এর অধীনে যে বিষয়গুলা বলা হবে সাবসেকশন 1 এর নোটিশে যে বিষয়গুলা আনা হবে মনে করেন আপনাকে নোটিশ করা হলো আপনি বাড়ি ভাড়া দেননি সাবসেকশন 1 এ নোটিশ করা হলো যে আপনি বাড়ি ভাড়া ইনকাম দেখাননি তো এখন আপনার অ্যাসেসমেন্ট যখন করা হলো তখন আপনার বাড়ি ভাড়া ইনকাম আনা হলো আমলে এখন আগের আপনার এই বছরের অ্যাসেসমেন্ট আছে আপনার হয়তো ব্যবসা খাতে আয় আছে 5 লক্ষ টাকা এটা উনি আবার রিঅ্যাসেসমেন্ট করে 6 লক্ষ টাকা করে ফেললেন এটা করতে পারবেন না অবশ্যই তাকে ওই নোটিশে যে বিষয়গুলো আছে তার মধ্যে কনফাইন্ড থাকতে হবে তার মধ্যে আবদ্ধ থাকতে হবে তার মধ্যে লিমিটেড থাকতে হবে এর বাইরে যেতে পারবেন না উনি বিষয়বস্তুর বাইরে যেতে পারবেন না উনি ক্লিয়ার কিনা রিঅ্যাসেসমেন্ট হলে তো স্যার বাড়তে পারে সেক্ষেত্রে কনফাইন্ড কিভাবে হবে কনফাইন্ড ওই বিষয়ের উপরে কনফাইন্ড থাকতে হবে মানে ইস্যু যেটা ওরা নোটিশে দিয়েছে আহ, সেটা হ্যাঁ সেটা এখন মনে করেন আমার রিটার্নটা রিওপেন করলেন দেখা গেল আমার বাড়ি ভাড়া ইনকাম বেশি কিংবা একটা অ্যাসেট পাওয়া গেছে যেটা আমি দেখাইনি এখানে হুম কর ফাঁকির বিষয় আছে আচ্ছা তো এটা হুম ধরতে গিয়ে আপনি আবার আমার ফ্যামিলি এক্সপেন্স বেশি করে দিলেন আমার অন্য আচ্ছা একটা ইনকাম আচ্ছা বাড়িয়ে দিলেন এইসব হুম বিষয় করতে পারবেন না আচ্ছা 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 যেটা অহরহ হচ্ছে আমাদের কিন্তু রিলেভেন্ট যে বিষয়টা সে ধরেছে সেটার উপরে অ্যানসার করতে হবে রিলেভেন্ট হবে না এখানে নট রিলেভেন্ট তাহলে confined to the issues that have been mentioned আচ্ছা not the relevant issues mentioned in the notice and served under subsection 1 এখানে বলা আছে confined to the issues that have been mentioned সরাসরি বলা আছে বিষয়টা কিন্তু রিলেভেন্ট বিষয়টা আপনার ইয়েতে বলা আছে অডিটের বিষয় 82BB এর অডিটে হুম গিয়ে বলা আছে খেয়াল করবেন আমরা যদি 82BB টা ওপেন করি ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্টে এখানে আমরা
ওই রিলেভেন্টের বিষয়টা বলা আছে, কিন্তু এখানে কনফাইড টু দ্য ইস্যুস দ্যাট হ্যাভ বিন মেনশনড একেবারেই বলা আছে, দ্যাট হ্যাভ বিন মেনশনড, ক্লিয়ারলি বলা আছে দ্যাট হ্যাভ বিন মেনশনড আন্ডার সাবসেকশন 1, এর বাইরে যাওয়া যাবে না। স্যার এখন এর বাইরে গেল তখন করণীয় কি? আপিল করবেন, আগে আপনি ইয়ে করবেন, যদি বিষয়বস্তু স্যার, আলোচনা আসে। এটা পাইলো এর বাইরে গিয়ে যেটা পাইলো এটা আসলেই সত্য, এরকম তো ঘটতে পারে। আবার আপনি নোটিশ ইস্যু করতে হবে আন্ডার সাবসেকশন 1। আবার ইয়ে করবেন, আবার নোটিশ করতে হবে। ক্লিয়ার কিনা জাকির ভাই? জি স্যার, ক্লিয়ার। কোনো কোয়েশন আছে কিনা এই জায়গায়? কোয়েশন না থাকলে আমি পরের ইয়েতে যাচ্ছি। তো এখানে 7 এ এসে কিন্তু বলা আছে, তো রিলেভেন্ট বিষয়ে যাওয়া যাবে না, মেনশন বিষয়ে থাকতে হবে। আপনি যে বিষয়ে উল্লেখ করেছেন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেসকে, অবশ্যই ওই বিষয়েই থাকতে হবে, এর বাইরেও নিয়ে যেতে পারবেন না। আচ্ছা, 8 এ বলা আছে দ্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল নট বি বার্ড from taking proceedings under this section for an assessment year on the grounds that the proceeding under subsection 2 is earlier concluded in respect of that assessment year। তাহলে সাবসেকশন 2 তে যে প্রসিডিংটা হয়েছে এটা আগে, সাবসেকশন 2 তে তো বলা আছে যে মানে অ্যাসেসমেন্ট আইদার রিভাইজ রিটার্ন উনি অ্যাকসেপ্ট করে নেবেন অথবা অ্যাসেসমেন্ট করবেন 83 84 এ। তাহলে একবার যদি হয়েও যায় অ্যাসেসমেন্টটা, এই যে জাকির ভাই যে বিষয়টা বললেন, তাহলেও আবার আপনি চাইলে আবার রিওপেন করতে পারবেন, আবার সেকশন 93 তে কার্যক্রম নিতে পারবেন। এটা ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কে বার করবে না এই বিষয়ে। ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, 9 এ বলা আছে in this section A any sum payable by an assessee under this ordinance shall be deemed to have escape payment। আচ্ছা, এসকেপ পেমেন্ট আমরা বিষয়টা কি, প্রথমেই তো এসকেপিং পেমেন্ট ট্যাক্স এটসেট্রা, এসকেপিং পেমেন্ট কর এবং বিবিধ যেটা আপনার পদেও আছে তা আপনি এসকেপ করেছেন মানে ফাঁকি দিয়েছেন। তো ফাঁকি বিষয়টা এখানে কিভাবে আসবে, এই বিষয়টাই ডেফিনেশনটা বলা আছে এখানে। Any sum payable by an assessee under this ordinance shall be deemed to have been escape payment if the income or a part thereof has been escaped assessment। যদি ইনকাম কিংবা এর কোনো পার্ট আপনি এসকেপ করলেন মানে ফাঁকি দিলেন অ্যাসেসমেন্ট থেকে, ইনকাম কিছু কিংবা এর পুরো ইনকাম কিংবা এর কিছু অংশ আপনি ফাঁকি দিলেন, or the income has been
understated, যদি আপনি ইনকাম কম দেখান, or excessive loss, deduction, allowance or relief in the return has been claimed, আপনি যদি বেশি লস কিংবা বেশি ডিডাকশন কিংবা বেশি অ্যালাউন্স কিংবা বেশি রিলিফ আপনি যদি দেখান রিটার্নে বেশি ক্লেম করে থাকেন তাহলে সেটা, or the liability of tax or any other amount payable under this ordinance has been shown or computed lower by concealment or misreporting of any income or by concealment of or misreporting of any assets, expenditure or any other particulars in a statement submitted under section 8. Section 8 এর অধীনে যে আপনি অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট কিংবা দিয়েছেন, এখানে আপনি যে কোনো জায়গায় যদি আপনি মিস রিপোর্টিং করেন কিংবা কোনো ধরনের কনসিলমেন্ট থাকে, কম বেশি আপনি দেখিয়ে থাকেন, হয়তো আপনার আছে বেশি আপনি দেখিয়েছেন কম, তাহলে এক্ষেত্রে এটাও আপনার এসকেপ পেমেন্ট হিসাবে ধরা হবে, ডিম টু হ্যাভ এসকেপড পেমেন্ট হিসাবে ধরা হবে, ধরে নেওয়া হবে যে এটা আপনি পেমেন্ট এড়িয়ে গিয়েছেন। 5 এ বলা আছে ইনকাম চার্জেবল টু ট্যাক্স হ্যাজ বিন আন্ডার অ্যাসেসড, ইনকামটা যদি আন্ডার অ্যাসেসড হয়, or income has been assessed at a lower than due tax rate, due tax rate থেকে যদি আপনি lower tax rate এ করে থাকেন চার্জ, or income that is subject to tax has been made the subject of tax exemption, আপনি ইনকাম দেখিয়েছেন এটা ট্যাক্স হওয়ার কথা কিন্তু আপনি দেখিয়েছেন এটা exempted income, or income has been made the subject of excessive relief or excessive loss or depreciation allowance or any other allowance under this ordinance has been computed, যদি আপনি বেশি লস দেখান, বেশি রিলিফ, বেশি ডেপ্রিসিয়েশন দেখান কিংবা বেশি অ্যালাউন্স নিয়ে থাকেন এই অর্ডিন্যান্সের অধীনে, অতিরিক্ত যদি আপনি নিয়ে যান যেটা আপনি প্রাপ্য না তার বেশি। 8 এ বলা আছে a tax or an amount payable under this ordinance has been computed or paid lower than due amount by reason of lower base, lower base আপনি দেখিয়ে কম দিয়ে দিলেন ট্যাক্সটা আপনি কম দিলেন। বি তে বলা আছে relevant assessment year is the assessment year for which any sum payable by an assessee under this ordinance is has escaped payment. Relevant assessment year হচ্ছে যে অ্যাসেসমেন্ট ইয়ারে উনি কর ফাঁকি দিয়েছেন ওই অ্যাসেসমেন্ট ইয়ারে, এই সেকশনে relevant assessment year is the assessment year for which any sum payable by an assessee under this ordinance has escaped payment. তো এই হচ্ছে সেকশন 93। এখানে আমরা দেখলাম যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস চাইলে 6 বছর পর্যন্ত যদি আপনি রিটার্ন অ্যাসেস হয়ে থাকে কিংবা রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে পিছনে 6 বছর মানে লাস্ট সাবমিটেড রিটার্ন থেকে 6 বছরের ভিতরে রিটার্ন গুলা রিওপেন কিংবা আবার আপনাকে নোটিশ করতে পারেন সাবসেকশন 1 এর অধীনে আপনি এসকেপ পেমেন্টটা দেওয়ার জন্য, আর 6 বছরের অতিরিক্ত হয়ে গেলে আর এটা করতে পারবেন না। তবে করতে পারবেন যদি আপনি রিটার্ন না দিয়ে থাকেন সেক্ষেত্রে। একটা বিষয়, যদি 2 বছরে একবার এই অ্যাসেসমেন্ট ট্যাক্স অ্যাসেসমেন্ট এসকেপিং পেমেন্ট তার অ্যাসেসমেন্ট হয়ে থাকে 2 বছর আগে ধরেন, আবার হতে পারে এই বছরে হতে পারে। হ্যাঁ হতে পারে, কারণ আপনার এখানে বলা আছে 8 এ যে the Deputy Commissioner of Taxes shall not be barred from taking proceedings under this section for an assessment year, একটা assessment year, on the grounds that proceeding under subsection 2 is earlier concluded, আগে একবার হয়ে গেছে,
ইন রেসপেক্ট অফ দ্যাট অ্যাসেসমেন্ট ইয়ার, ওই অ্যাসেসমেন্ট ইয়ারে হুম। আগে একবার হয়ে গেছে, এইটার জন্য ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস শ্যাল নট বি বার্ড, মানে এটা জন্য আবার আপনাকে নোটিশ করা আটকাবে না। আচ্ছা আচ্ছা যদি রিজন টু বিলিভ থেকে থাকে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর বিশ্বাস করার কারণ হয়ে ঠিক থাকে, আছে হুম, তাহলে ঠিক খুব আছে। কঠিন আইন মনে হচ্ছে না এটা, সেকশন 93? কঠিন না, আমার মনে হয় যে এই আইনটা ঠিকই আছে এবং এখন এখন বারবার হওয়া উচিত। এখন মনে করেন আপনার একজন ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস এর ইচ্ছা হলো আপনার ট্যাক্স রিটার্ন এটা সেকশন 93 তে রিওপেন করে দিল, আরেকজনেরটা করে দিল, যে কারো সাথে একটা ইয়ে আছে, কনফ্লিক্ট আছে, কিংবা তার পার্সোনাল ইন্টারেস্ট আছে, সেকশন 93 তো আছে, রিওপেন করে দিল সব মামলা। না 83 তে আবার তো তারও প্রবলেম আছে, যদি আবার রিওপেন করলে তো 83 তে হবে, 84 এ তো আর অ্যাসেসমেন্ট করবে না। আপনি যদি না যান তাহলে 84 এ হবে, আর আপনি যদি যান তাহলে তো 83 তে হবে। হ্যাঁ রিওপেন তো করতে পারে, তাই না? হ্যাঁ রিপোর্ট করতে পারে, অসুবিধা কি? কিন্তু হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় না যে ডিস্টার্বিং, তবে একটা অপশন, একটা ভালো অপশন। অনেক ক্ষমতা দেয়া থাকলো না ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস কে এই এই না এই ধারায় অবারিত আমাদের ক্ষমতা বারবার আমাদের করতে পারবে। আমাদের সিস্টেম যেহেতু দুর্বল, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আহ, মানে আমার ওপিনিয়ন যে এটা ঠিক আছে, এটা বারবারই করা উচিত আচ্ছা, যেহেতু এখন সিস্টেম দুর্বল। এখন এটার যাতে অ্যাবিউজ না হয় সেজন্য এটা রিলেটেড ব্যাখ্যা দেয়া আছে। এটাও আমরা ওই যে সেকশন 84 যখন দেখলাম, তখন আমরা 2002 এর যেটা 2-3 এর আয়কর পরিপত্র দেখেছিলাম, ওইটা দেখে আমরা বেস্ট জাজমেন্টের বিষয়টা আর একটু মিসকন্ডাক্টের বিষয়টা দেখেছিলাম। আমরা যদি একটু 2017 সালের অর্থ আইনে তো এটা এসেছে, 2017 সালের আমরা যে আয়কর পরিপত্রটা আছে, আমরা এনবিআর এর ওয়েবসাইটে গেলে আমরা পাবো আয়কর পরিপত্র 2017 সালের। এই আয়কর পরিপত্রে আমরা আরেকটু ডিটেইলস আমরা এই সম্পর্কে দেখি যে আদৌ কি মানে এখানে স্বেচ্ছাচারী ক্ষমতা দেয়া হলো কিনা, কি আছে বিষয়টা, আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে আমরা একটু দেখি। এখানে আমরা ইনকাম ট্যাক্স পরিপত্র বের করি 2017। আমরা আয়কর পরিপত্র 2017 আমি একটু শেয়ার করছি। এখানে সেকশন 93 চেঞ্জটা আছে, আমরা ওই চেঞ্জটুকু আমরা দেখে নেই কি বলা আছে এ বিষয়ে। আয়কর পরিপত্র 2017 খুব জরুরি পরিপত্র, অনেকগুলা চেঞ্জ 2017 সালে এসেছে। আমি কি শেয়ার করেছি পরিপত্রটা? এটা দেখতে পাচ্ছি স্যার। জি, আচ্ছা। এখানে ওই পরিপত্রে পৃষ্ঠা 46-এ এসে আমরা দেখতে পাই আয়কর অধ্যাদেশের ধারা 93 এর প্রতিস্থাপন। এখানে বলা আছে অর্থ আইন 2017 এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ 1984 এর 93 ধারা প্রতিস্থাপন করে এড়িয়ে যাওয়া কর ও প্রযোজ্য অন্যান্য অঙ্ক ট্যাক্স এটসেট্রা দ্যাট হ্যাজ এসকেপড পেমেন্ট আদায়ের বিষয়ে নতুন বিধান সন্নিবেশ করা হয়েছে। নতুন বিধানে উপধারা 1 অনুযায়ী যদি অডিট, কর নির্ধারণ বা আয়কর অধ্যাদেশের আওতায় গৃহীত অন্য কোনো কার্যক্রমের সূত্রে অথবা কোনো উৎস হতে প্রাপ্ত তথ্য সূত্রে উপকর কমিশনারের বিশ্বাস করার কারণ থাকে, যে কোনো করদাতা কর্তৃক কোনো কর বছরে আয়কর অধ্যাদেশের আওতায় প্রদেয় কর বা অন্য কোনো অঙ্কের পরিশোধ এড়িয়ে যাওয়া হয়েছে,
তাহলে উপকর কমিশনার উক্ত করদাতাকে বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে নোটিশ জারি করে ক নোটিশে উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর বছরের জন্য প্রযোজ্য আয়কর রিটার্ন এবং প্রযোজ্য বিবরণী ও দলিলাদি দাখিল করতে বলবেন, এবং খ আয়কর অধ্যাদেশের আওতায় প্রদেয় যে কর এবং অন্যান্য অঙ্কের পরিশোধ এড়িয়ে যাওয়া হয়েছে তা বর্ণিত আয়কর রিটার্ন দাখিলের সময় বা তার আগে পরিশোধ করার জন্য বলবেন। এই বিষয়টা আমরা দেখেছি অর্ডিন্যান্সে, আমরা পড়লাম, এখন আবার একটু দেখলাম, আবার এখানে বাংলায় লেখা আছে, একটু ব্যাখ্যা সহকারে লেখা, সরাসরি অনুবাদ করা না। এখানে আয়কর অধ্যাদেশের আওতায় প্রদেয় কর বা অন্য কোনো অঙ্কের পরিশোধ এড়িয়ে যাওয়া, অর্থাৎ যে সকল কারণে উপধারা 1 অনুযায়ী নোটিশ জারি করা যাবে বলতে বুঝাবে। তাহলে বলতে কি বুঝাবে, এখানে এগুলা বলা আছে 1, 2, 3, 4, 5 থেকে 8 পর্যন্ত বলা আছে। এখানে কি কি আছে? কোনো আয় বা তার অংশ বিশেষ কর নির্ধারণ এড়িয়ে যাওয়া, কম আয় প্রদর্শিত হওয়া, প্রকৃত অঙ্কের চেয়ে বেশি লোকসান বিয়োজন ভাতা বা ছাড় রিটার্নে দাবি করা, নিম্নবর্ণিত উপায়ে প্রদেয় কর বা অন্য প্রদেয় অঙ্কের পরিমাণ কম প্রদর্শন বা পরিগণনা করা। ক আয়ের তথ্য গোপন কনসিলমেন্ট বা অসত্য পরিমাণে প্রদর্শন মিসরিপোর্টিং বা ধারা 80 এর মতে দাখিলযোগ্য সম্পদ ও দায়ের বিবরণী, জীবনযাত্রা সম্পর্কিত বিবরণীতে সম্পদ দায় ও ব্যয়ের তথ্য গোপন বা অসত্য পরিমাণে প্রদর্শন, মিসরিপোর্টিং যে টার্মটা আইনে উল্লেখ করা আছে। 5 কম করযোগ্য আয় নিরূপিত হওয়া বা প্রকৃত হার অপেক্ষা কম হারে কর আরোপিত হওয়া। 6 করযোগ্য আয়কে কর অব্যাহতিপ্রাপ্ত আয় হিসাবে বিবেচনা। 7 আয় নিরূপণের ক্ষেত্রে প্রকৃত অঙ্কের চেয়ে বেশি লোকসান, ছাড়, অবচয় ভাতা বা অন্য কোন রূপ ভাতা অনুমোদন করা। 8 ভিত্তি কম ধরার বা হওয়ার ফলশ্রুতিতে প্রদেয় কর বা অন্যান্য প্রদেয় অঙ্কের পরিমাণ কম প্রদর্শিত বা পরিগণিত হওয়া। তাহলে এই 8টা বিষয় বলা আছে এখানে। এই 8টা বিষয় যদি পরিলক্ষিত হয় তাহলে উপধারা 1 অনুযায়ী নোটিশ জারি করা যাবে। এটা আমরা আইনেও পড়েছি। তাহলে এখানে আমরা এটারই আবার একটু রিপিটেশন করলাম। বাংলায় লেখা আছে, এখানে একটু উদাহরণ দেয়া আছে, আমি উদাহরণের দিকে যাচ্ছি না। এই টেক্সট সম্পর্কে আমার ডিটেলস আগের সেশনের লেকচারে আছে। আমি কিছু অংশ এই টেক্সট থেকে আলোচনা করব। তো উদাহরণগুলো আপনারা দেখে নেবেন, এখানে অনেকগুলা উদাহরণ আছে দেওয়া। এখন আমি একটু যে বিষয়ে আমরা কথা বলেছিলাম যে এখানে ক্ষমতাটা দেয়া হয়েছে উপকর কমিশনারকে যে উনি রিওপেন করতে পারবেন, এবং একবার অ্যাসেস থাকলেও 93 তে একবার অ্যাসেসমেন্ট হয়ে গেলেও 93(2) এর অধীনে যদি কোনো কার্যক্রম গ্রহণ করা হয় তাহলেও আবার তিনি করতে পারবেন। এটা আমরা 8 এ এসে দেখেছি। সরি, এটা হচ্ছে 93, 8 এ এসে আমরা দেখেছি 93(2) তেও যদি কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে তাহলে এখানে ডিসিটির ক্ষমতা আছে, উনি আবার এটা করবেন। তো এখানে আমি শুরুর দিকেই বলেছিলাম যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস হ্যাজ রিজন টু বিলিভ, এই ওয়ার্ডটা আমি বোল্ড করেছিলাম। এখন এই রিজন টু বিলিভ এর কিছু ব্যাখ্যা দেয়া আছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পাবলিশড যে পরিপত্র। এখানে কি আছে দেখেন, এখানে বলা আছে কোন কর বছরের জন্য উপধারা 1 এর আওতায় নোটিশ জারির ক্ষেত্রে কোন উৎস হতে বা কোন উপায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যেটা আমরা দেখেছি বলা আছে সাবসেকশন 1 এ, উপকর কমিশনারের বিশ্বাস করার কারণটাকে বলছে আইনে রিজন টু বিলিভ থাকতে হবে যে করদাতা কর্তৃক সে বছর আয়কর অধ্যাদেশের আওতায় প্রদেয় কর বা অন্য কোনো অঙ্কের পরিশোধ এড়িয়ে যাওয়া হয়েছে। মানে রিজন টু বিলিভ থাকলে করতে পারবেন, না থাকলে করতে পারবেন না। উনি এমনিতেই সেকশন 93 তে রিওপেন করতে পারবেন না। রিজন টু বিলিভ থাকতে হবে, বিশ্বাস করার কারণ থাকতে হবে। এখন বিশ্বাস করার কারণটা একটা ভ্যাগ টার্ম, এখানে তো যে কোনো বিষয়েই বলা যায় যে বিশ্বাস করা, ওনার কাছে মনে হয়েছে, উপকর কমিশনারের কাছে মনে হয়েছে যে এখানে কর ফাঁকি হয়েছে। তো এখানে এই বিশ্বাস করার কারণের ব্যাখ্যাটা পরিপত্রে বলা আছে।
বিশ্বাস করার কারণ বা রিজন টু বিলিভ যেটাকে আইনে বলা হচ্ছে হতে হবে প্রাপ্ত তথ্যের সাথে কর বা প্রদেয় অন্যান্য অর্থ ফাঁকির সুনির্দিষ্ট ডেফিনিট চিহ্নিত আইডেন্টিফাইড ও নিরূপণযোগ্য অ্যাসার্টেইনেবল সম্পর্কের ভিত্তিতে। তার মানে বিশ্বাস এমনিতে করলে হবে না, এটা সুনির্দিষ্ট হতে হবে কর ফাঁকির তথ্য, এটা চিহ্নিত হতে হবে এবং এটা নিরূপণযোগ্য হতে হবে কি পরিমাণ ফাঁকি করেছেন। চিহ্নিত হতে হবে, সুনির্দিষ্ট হতে হবে, ডেফিনিট হতে হবে, আইডেন্টিফাইড হতে হবে, অ্যাসার্টেইনেবল হতে হবে। তখনই এটা বিশ্বাস করার কারণ হবে, এছাড়া রিজন টু বিলিভ হবে না। কেবল সন্দেহ করার কারণে, রিজন টু সাসপেক্ট বা অনুমান করার কারণে, আমার মনে হয়েছে আপনি কর ফাঁকি দিয়েছেন, কিংবা আমার সন্দেহ হয়েছে আপনার ফাইলটা একটু রিওপেন করে দেখি তো কিছু পাওয়া যায় কিনা, কেবল সন্দেহ করার কারণে রিজন টু সাসপেক্ট বা অনুমান করার কারণে রিজন টু সারমাইজের ভিত্তিতে উপধারা 1 অনুযায়ী নোটিশ জারি করা যাবে না। উপধারা 1 অনুযায়ী নোটিশ জারি করা যাবে না, একেবারে ক্লিয়ারলি বলা আছে। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পরিপত্রে ক্লিয়ারলি বলা আছে এই বিষয়টা। কোনো ফিশিং এক্সপিডিশন, কোনো কিছু পাওয়া যেতে পারে এরূপ ভাবনায় অনুসন্ধান, এটার যে ব্যাখ্যা, এর জন্য উপধারা 1 অনুযায়ী নোটিশ জারি করা যাবে না। প্রাপ্ত কোনো তথ্য বিশ্বাস করার কারণের জন্য যথেষ্ট কিনা সে বিষয়ে উপকর কমিশনারের যৌক্তিক ভাবনা প্রসূত জুডিশিয়াস সিদ্ধান্ত নিতে হবে। যৌক্তিক ভাবনা প্রসূত সিদ্ধান্ত নিতে হবে। নামে বেনামে প্রাপ্ত ও বস্তুনিষ্ঠ কোনো তথ্যের উপর ভিত্তি করে উপধারা 1 এর আওতায় নোটিশ জারি করা যাবে না। এই হচ্ছে আমাদের এই যে রিজন টু বিলিভ যেটা আমরা দেখলাম, এই রিজন টু বিলিভের ব্যাখ্যা জাতীয় রাজস্ব বোর্ডের। এই যে রিজন টু বিলিভ আইনে দেখলাম যে বিশ্বাস করার কারণ কিসের উপরে ভিত্তিতে হবে, এটার ব্যাখ্যা দেয়া আছে এখানে। তাই আইনের সাথে অবশ্যই আইনের ব্যাখ্যাগুলা দেখতে হবে। এখন ঢালি ভাই বলেন, মানে এখন কি মনে হচ্ছে এই ক্ষমতাটুকু সেকশন 93 তে যে ক্ষমতাটা দেয়া আছে? না, তাহলে যে কোনো ভাবে সে যে কোনো কাউকে দোষী সাব্যস্ত করতে পারছে না, হ্যারাস বা করার কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অবশ্যই মানে ডেফিনিট সন্দেহ হতে করলাম হবে। যে আমি সে চুরি করছে বা এরকম কোনো কারণ নাই আসলে। না, সন্দেহ করে কিংবা একটু রিওপেন করে দেখি হ্যাঁ, হ্যাঁ, ফাইলটা হ্যাঁ, কি হয়, কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, কিংবা আমার মনে হয়েছে আপনি বাড়ি হুম, ভাড়া মনে হয় কম দেখিয়েছেন, কম দিয়েছি, হবে না। হ্যাঁ, হুম, কিংবা আমার রাইট। মনে হয়েছে আপনি এই জায়গায় হয়তো আপনার কোনো আরো অ্যাসেট থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কি স্যার ওনারা কোনো ইনভেস্টিগেশন করতে পারেন কিনা, মানে একটা ফাইল রিওপেন করার ক্ষেত্রে? আগে করবেন ইনভেস্টিগেশন। আমাদের যেটা প্র্যাকটিক্যালি দেখা যায় সেটা হচ্ছে আমরা তো আসলে যারা প্র্যাকটিশনাররা যদি ব্যাখ্যাগুলা না দেই তাহলে হুম, দেখা যায় যে আইনের প্র্যাকটিসটা ওইভাবে হয় না। প্র্যাকটিক্যালি দেখা যায় যে রিওপেন করার পরে ইন্সপেক্টর যান ইন্সপেকশনের জন্য। এটা টোটালি মানে বেআইনি। কারণ আপনি তো জেনেই একেবারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে, চিহ্নিত তথ্য প্রমাণের ভিত্তিতে এবং নিরূপণযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে আপনি এটা আমাকে নোটিশ করেছেন। আপনি তো মানে অলরেডি আপনি মানে সবকিছু দেখে তারপরে করেছেন, কিন্তু রিওপেন করার পরে আপনি আবার ইন্সপেকশন করতে পারেন না। আগে করতেই পারে এটা। এই ধরনের মেকানিজম এবং ম্যান পাওয়ার আছে রাজস্ব বোর্ডের এবং সার্কেলের। আচ্ছা, মানে তারা এক্সামিন করতেই পারে যে কোনো সময় হ্যাঁ, যে কোনো হ্যাঁ, কাউকে, হ্যাঁ করতে পারে। কিন্তু তারপরে নোটিশ দিতে হবে, এর আগে না। মানে সুনির্দিষ্ট পয়েন্ট না থাকলে দেওয়া সেটা যাবে না, হবে না। জারি হুম, করা যাবে না, একেবারে একদম, ক্লিয়ারলি বলা আছে। রাইট। জারি করা যাবে না, একেবারে ক্লিয়ারলি বলা আছে। হ্যারাসমেন্টটা সম্ভব না আর কি এই আইনের দ্বারা। আপনি আইন জানলে আপনাকে হ্যারাস করতে পারবে না। রাইট।
আপনি যদি আইন জানেন তাহলে আপনাকে হ্যারাস করতে পারবে না। আপনি যদি আইন জানেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হ্যারাস করতে পারবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই এখানে। দেখেন এটা একটা রিপ্লাই, এই যে রিজন টু বিলিভ আর রিজন টু সারমাইজ এর ভিত্তিতে যে কার্যক্রমটা গ্রহণ করেছেন, এখানে বলা আছে যে উপকর কমিশনারের রিজন টু বিলিভ এর কোনো উপাদান নেই এবং নোটিশটি রিজন টু সারমাইজ এর ভিত্তিতে জারি করা হয়েছে, ধারণার উপরে করা হয়েছে, যে আইনের উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বিধায় এটা 93 ধারা পুনর্মোচন আইনসম্মত নয়। এই বিষয়টা পরিপত্রে দেয়া আছে, এটা চিহ্নিত করে সরাসরি বলা, মানে ডিপ্টি কমিশনার অফ ট্যাক্সেস কে নোটিশ করা যে না, আপনি যেটা করছেন এটা আইনি না, আইনে কিন্তু ভিন্ন বিষয় বলা আছে। এটা আপনাকে প্রথমে জানাতে হবে। আপনি যদি জানান এই ব্যাখ্যা, তাহলে এটা আমলে নেবে। আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, এটা মানে যিনি নোটিশ করেছেন তাকেই আপনি নোটিশ করছেন, মানে তাকেই হ্যাঁ বলছেন হ্যাঁ, যে রিপ্লাই দিচ্ছি, রিপ্লাই ডিসিটি কে রিপ্লাই দিচ্ছি, ডিসিটি কে হুম। রিপ্লাই দিচ্ছি। এবং আচ্ছা ডিসিটি দেরিতে হলে এটা আমলে নিতে হয়েছে। স্যার এই নোটিশটা আচ্ছা। আমাদের শেয়ার করুন যদি দিতে। না, এটা তো একটা মানে ডকুমেন্ট, আমি ওইভাবে দিব না। আহ, কিছুই না, আমি জাস্ট এই বিষয়টুকু উঠিয়ে এনেছি আর কি। হ্যাঁ বুঝতে পারছি যে গুছানোর যে লেখাটা। ও আচ্ছা আচ্ছা, এটা আমি হয়তো একটা আহ, করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি এটা এটা আরেকটা ইয়েতে আমি শেয়ার করব। এটা একটা কেস, আসলে এটার কেসের ভিত্তিতে শেষে কি হয়েছে, পরের স্টেজ কি হয়েছে, এই জিনিসগুলা খুব ইন্টারেস্টিং। যদি আলোচনা করা যেত একটা কয়েকটা কেস নিয়ে, তাহলে খুব ইন্টারেস্টিং আর কি। এই মামলাটাও কিন্তু মানে রিজন টু সারমাইজের উপাদান ধরা হয়নি, এখানে যা আছে একেবারেই আহ, ওইভাবেই শেষ হয়েছে। সময় লেগেছে হয়তো বুঝতে উপকর কমিশনারের, বাট ওনাকে বুঝতে হয়েছে। এই হচ্ছে কি আপনার রিজন টু বিলিভ এর বিষয়টা। ক্লিয়ার কিনা ঢালি ভাই? ক্লিয়ার স্যার, পুরোপুরি ক্লিয়ার। এখন এখন দেখেন আইনটা কতটুকু এখানে আমাদের করদাতা বান্ধব, আয়কর অধ্যাদেশটা কতটুকু করদাতা বান্ধব। এখানে জাতীয় রাজস্ব বোর্ড আপনাকে আইনে দিয়ে দিয়েছে ক্ষমতা, কিন্তু এই ক্ষমতার প্রয়োগ করতে হলে আপনাকে অবশ্যই এই বিষয়গুলা জানা থাকতে হবে। আর এখানে আরো আমি এই পরিপত্রটা আপনাদের কাছে আছে, তারপরে আমি শেয়ার করব। এখানে অনেকগুলা উদাহরণ দেয়া আছে, এই যে রিজন টু বিলিভ এর উদাহরণ, রিজন টু সারমাইজ এর উদাহরণ, এই জিনিসগুলো একেবারে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেয়া আছে। রিওপেন করা যাবে কি যাবে না, কোনটা কি কি ধরনের সিনারিওতে, এই বিষয়গুলা এখানে ক্লিয়ারলি বলা আছে। তো এই জিনিসটা আপনারা এই পরিপত্র যদি আরেকটু স্টাডি করেন তাহলে সেকশন 93 সম্পর্কে ক্লিয়ার ধারণা নিতে পারবেন। এটা খুব মানে খুব সুন্দরভাবে ড্রাফট করা হয়েছে, একেবারে অনেকগুলা উদাহরণ দেয়া আছে এখানে, উদাহরণ দিয়ে এটা খুব সুন্দরভাবে ড্রাফট করা হয়েছে। কোনো কোয়েশন আছে কিনা সেকশন 93 সম্পর্কে? সেকশন 93 সম্পর্কে আগের সেশনে একটা লেকচার আছে আমার, ওই লেকচারটা আমি আলোচনা মূলত এমফাসিস দিয়েছি ইয়ের উপরে, পরিপত্রে যে বিষয়গুলো দেয়া আছে এটার উপরে। সো ওই আলোচনাটাও যদি আপনারা একটু দেখে নেন, আর আজকের আলোচনা এটার সাথে সাপ্লিমেন্ট হবে, দুইটাই মানে রিপিটেশন হয়নি আশা করছি আমি। দুইটাতেই ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে সেকশন 93টা আপনারা ইয়ে করতে পারবেন। দুইটা আলোচনার মাধ্যমে কনসেপ্ট আর একটু ক্লিয়ার হবে। ওটাও যদি একটু দেখে নেন সেকশন 93, আমি শেয়ার করবো আপনাদেরকে ভিডিওটা। একটা ধারণা ছিল যে ট্যাক্স ট্যাক্স ডিসিটি যে কোনো ধরনের সিদ্ধান্ত তারা নিজস্ব স্বেচ্ছাচারী ভাবে নিতে পারে। আজকে ক্লিয়ার হলো যে না, এটা সম্ভব না।
কোনো তাদেরকে জায়গায় অবশ্যই সুযোগ নেই, হ্যাঁ আইনের কোনো কোনো সুযোগ নেই, জায়গায় সুযোগ নেই। রাইট এখন প্রবলেম হচ্ছে আপনি কিভাবে ফেস করবেন রাইট সেটা। রাইট এখন আপনি যদি না জানেন, হ্যাঁ আমাদের তাহলে মানে মূল বিষয়টাই হচ্ছে হুম, ইনফরমেশনটা একজন জানে না, সেজন্য সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি জানা হুম, থাকে তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। রাষ্ট্র কোনো আইন রাষ্ট্র যে কোনো আপনার যেসব গণতান্ত্রিক দেশ আছে, আর রাষ্ট্র আইনগুলা জনগণের স্বার্থ বিবেচনায় করে। right, সংসদ আইনগুলা জনগণের স্বার্থ বিবেচনায় করে এবং জনস্বার্থ বিরোধী বিষয়গুলা কোর্টে চ্যালেঞ্জ হয় এবং এগুলা আইন থেকে বাদ যায় গ্রাজুয়ালি। হুম, হুম, সো দেখা যায় যে আইনগুলা অনেকটাই মানে প্র্যাকটিস হওয়ার মাধ্যমে একটা পর্যায়ে এসে, কিন্তু এটার প্র্যাকটিসটা কিভাবে হয় এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। exactly. প্র্যাকটিসটা কিভাবে হয় এবং এটা আপনি কিভাবে ডিফেন্ড করছেন, নিজেকে কিভাবে ডিফেন্ড করছেন, এই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ। কিন্তু এই জন্য আপনি আইনকে দোষ দিতে পারবেন না। না না সেটাই একদম ক্লিয়ার যে আইন আসলে দোষী না, সেক্ষেত্রে ব্যক্তি অথবা কোনো হ্যাঁ, গ্রিভেন্স বা হয় কোনো কোনো আপনি জানেন না, আপনার হ্যাঁ প্রতিনিধি যিনি উনি জানেন না, সেজন্য হুম আপনি আইনি রিলিফ পাচ্ছেন না। হুম কিংবা এটার অপপ্রয়োগ করেছেন, আপনি হয়তো নোটিস করেছেন এটা, কোনো ব্যক্তি এটার ব্যবস্থা নিচ্ছেন না, এটা হতে পারে। হুম, কিন্তু আইনে এবং আইনের যে ডকুমেন্ট, এগুলো তো খুব বেশি আগের ডকুমেন্ট না, 2017 সালে, 2017 এগুলা করা, 2017 সালের এই আইনটা করা, 93 সংশোধিত আইনটা, এবং ব্যাখ্যাটুকু দেওয়া। তো এখানে বুঝাই যায় যে কর কর্তৃপক্ষের এখানে একটা করদাতা বান্ধব উদ্দেশ্য থাকাই এটা করা হয়েছে। এই ব্যাখ্যাটা এমন ভাবে দেয়া হয়েছে সেকশন 93 এখানে দেয়া আছে এবং ব্যাখ্যাটা টুকু ওইভাবে দেয়া হয়েছে। কোনো কোয়েশন আছে কিনা আর কারো? জাকির ভাই, না স্যার, বুঝতে পারছি স্যার। সেকশন 93টা কি আপনি তো আগের লেকচার দেখেছেন নিশ্চয়ই? জি স্যার। আগের লেকচার এবং এটা থেকে কি কিছু এডিশন হয়েছে, মানে আগের আলোচনার সাথে? জি স্যার, বেশ কিছুদিন আগে শুনছিলাম তো আগের লেকচারটা, এখন আবার ফের রিসেন্টলি শুনতে হবে, তারপরে এই দুইটা শুনে কম্পেয়ার করতে হবে। রাইট, এটা মানে ইমিডিয়েটলি যদি আবার দেখেন ওই লেকচারটা আমি শেয়ার করব আজকেই, তাহলে এটা আপনাদের জন্য এডিশনাল হবে। এবং সেকশন 93 খুব গুরুত্বপূর্ণ, 82 বিবি, 83, 84 এবং 93 এই সেকশন গুলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার ইনকাম ট্যাক্সে অ্যাসেসমেন্ট কিংবা যে কোনো কার্যক্রম তো এইসব সেকশনেই নেওয়া হয়। সেকশন 93টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকশন। এই বিষয়টা জানা থাকলে হয়রানিও এড়ানো যায় এবং এই বিষয়ে ইভেন আপনি সেকশন 93 এর অধীনে রিভাইজ রিটার্ন দিয়ে দিলে, ট্যাক্স দিয়ে দিলে, লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিয়ে দিলেই হয়। আবার আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি রিভাইজ রিটার্ন দেন তাহলে এটা রিজেক্ট তো করতে হবে অ্যাকসেপ্ট না করলে। টুতে এতে বলা আছে 1 2 3 বলা আছে, বিতে বলা আছে যদি এর কন্ডিশন গুলা ফুলফিল না হয় তাহলে 83 84 এ অ্যাসেসমেন্ট করবেন। তাহলে এখানে ফুলফিল হয়েছে কি হয়নি এই বিষয়টাও অ্যাসেসমেন্ট অর্ডারে থাকতে হবে, রিভাইজ রিটার্ন যে আপনি দিলেন এটা। তো এই হচ্ছে সেকশন 93। আর কারো কোনো কোয়েশন আছে কিনা? রাতুল ভাই, ওয়ালিদ ভাই? না বস, সেকশন 93 মোটামুটি মানে কভার হয়েছে আশা করছি জি আমি। বস। তো আমরা এখন সেকশন 94টা যদি একটু দেখে নেই তাহলে এই সাইডে আমাদের আলোচনাটুকু সেকশন 82C বাদে আলোচনাটুকু আমাদের শেষ হয়ে যাবে মোটামুটি। এখানে সেকশন 94 এ বলা আছে লিমিটেশন ফর অ্যাসেসমেন্ট।
লিমিটেশনের বিষয়টা বলা আছে। আমার মনে হয় এটা একটু গুরুত্বপূর্ণ, তো আমরা পরে লিমিটেশনটা আলোচনা করব। অ্যাসেসমেন্টের লিমিটেশনটা এর সাথে আমরা সেকশন 82C এর সাথে পরের লেকচারেই আমরা আলোচনা করি, কারণ এই জিনিসটা হয়তো আজকের ইয়েতে আসবে না, কভার হবে না এই টাইমের মধ্যে। কোনো কোয়েশন আছে কিনা এইটুকু আলোচনায়? আমরা অ্যাসেসমেন্ট পড়ছি, আমরা অ্যাসেসমেন্টের মূল ধারাগুলা পড়ে ফেলেছি। আমরা 82C টা পড়বো আর শুধু লিমিটেশন গুলা পড়বো। লিমিটেশনটা পড়বো সেকশন 94 এ গিয়ে। আমাদের এরপরে যে বিষয়টা আসে, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখলাম যে 82BB তেও অডিট হলে 83 কিংবা 84 এ অ্যাসেসমেন্ট হবে। আবার রিটার্ন গৃহীত হয়ে গেলে তো রিটার্ন গৃহীত হয়ে যায়। সেকশন 93 তেও যদি রিভাইজ রিটার্ন গৃহীত হয়ে যায় তাহলে শেষ হয়ে যায়, না হলে সেকশন 83 কিংবা 84 এ অ্যাসেসমেন্ট হবে। তো আমরা অ্যাসেসমেন্ট হওয়ার পরে যদি এই অ্যাসেসমেন্টে আমরা সন্তুষ্ট না হই, সেক্ষেত্রে আমরা কি করব? এই বিষয়ে আমরা আমাদের পরবর্তী আলোচনা থাকবে। সে আলোচনা হচ্ছে অ্যাপিল এন্ড রেফারেন্স চ্যাপ্টার 19 এর আলোচনা। আমরা আপিলে যেতে পারবো, যেটা ঢালি ভাই যে বিষয়টা বলেছিলেন, যে 84 এর 2 তে বলা আছে যে বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্টে অবশ্যই ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে ডিসিটি কে। আর এখানে কিন্তু আপনি যদি অ্যাসেসমেন্টে সংক্ষুব্ধ হন, এটা সেকশন 83 এর অধীনেও হতে পারে, 84 এর অধীনেও হতে পারে। আপনি যদি সংক্ষুব্ধ হন তাহলে সেক্ষেত্রে আপনাকে আপিল এবং আপিল এবং ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের রেফারেন্সের সুযোগ আছে। এই বিষয়গুলো আমরা পরবর্তী আলোচনায় দেখবো চ্যাপ্টার 19 এ এসে। এগুলাই আমাদের মূল আলোচনা, এর মাধ্যমে মোটামুটি আমাদের মূল আলোচনাগুলা আইনের শেষ হবে। কিছু আলোচনা আছে, কিছু সেকশনের আলোচনা হয়তো আমরা আরো কয়েকটা আলোচনা নিয়ে আসবো, আরো কিছু সেকশন। কোনো কোয়েশন আছে কিনা? মঞ্জুরুল কাদের ভাই, কোনো কোয়েশন আছে কিনা আপনার? আমার মনে হয় কারো কোনো কোয়েশন নেই। কোনো কোয়েশন না থাকলে আমি এখানেই শেষ করব আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করলাম, জি রাতুল ভাই। না বলেন, শেষ কর। আচ্ছা, আমরা আজকে আলোচনা করলাম মূলত সেকশন 83, 84 এবং সেকশন 93 নিয়ে। আমরা আগামী ক্লাসের আলোচনায় আমরা সেকশন 82C, সেকশন 94 এবং আরো কিছু সেকশন নিয়ে আলোচনা করব, এবং পরবর্তীতে আমরা আপিল এর যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার 9 এর আলোচনা করব। তো আশা করি এই আলোচনার মাধ্যমে আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের গুরুত্বপূর্ণ সেকশন গুলা সম্পর্কে ধারণা হবে, এবং পার্সোনাল ট্যাক্সেশন থেকে শুরু করে বিজনেস ট্যাক্সেশন এবং সেই সাথে অ্যাসেসমেন্ট প্রক্রিয়া এবং অ্যাসেসমেন্ট পরবর্তী যে আপিল ট্রাইব্যুনাল এবং কর ফাঁকি রিলেটেড যে কার্যক্রম আয়কর কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে, এইসব বিষয়ে আমাদের আলোচনা শেষ হবে। আর এখানে কিছু পেনাল্টির আলোচনা আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আমরা আগামী ক্লাসের আলোচনায় আয়কর অধ্যাদেশ 1984 এর আলোচনা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।